চুয়াডাঙ্গার জীবননগরে 10 বয়সী এক শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 2 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। দুপুরে চুয়াডাঙ্গা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুক্তাগির আলম 3 বছর আগের মামলার রায় ঘোষণা করেন। 2023 সালের 21 ডিসেম্বর সকাল 11টার দিকে মরিয়মকে শাক তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি ভুট্টা খেতে নিয়ে যায় আবুল হোসেন। কিন্তু মেয়ে দীর্ঘক্ষণ ফিরে না আসায় মরিয়মের মা ও স্থানীয় লোকজন মাঠে গিয়ে আলী হোসেনের ভুট্টা খেতে মরিয়মের গলা কাটা মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় মরিয়মের বাবা জীবননগর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে তদন্ত শেষে আবুল হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মাগুরা শিশু রাজিয়া খাতুন হত্যা ও ধর্ষণ চেষ্টা মামলায় হাসান শেখ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। 2022 সালের 17 মার্চ শ্রীপুর উপজেলার শ্রীকুল গ্রামে রাজিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় দায়ের করা হত্যা ও ধর্ষণ চেষ্টা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের পরিবার দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছে। জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী হাফিজুল হককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ঢাকায় বসবাস করার সুবাদে গত 2012 সালে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মেরুরচর গ্রামের হাফিজুল হক ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হনুফা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রী হনুফাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিলেন স্বামী হাফিজুল হক। এর জের ধরে ওই বছরের 4 সেপ্টেম্বর স্বামী হাফিজুল হক জামালপুরের বকশীগঞ্জে তার নিজ বাড়িতে স্ত্রী হনুফাকে শ্বাসরোধে হত্যা করেন। এই ঘটনায় নিহতের মা আমিনা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বকশীগঞ্জ থানার মামলা নম্বর হলো 18/19/2012। এই বাদীর বাড়ি হলো ভোলা, দক্ষিণে জেলা যে ভোলা, আর মেয়ের বিয়ে দিয়ে বকশীগঞ্জ। আজকে যে আসামি হাফিজুলের সাথে তো বিয়ে দিয়ে তারা সংসার করতেছিল। ওই অবস্থায় গত 19/12 তারিখে তার মেয়ের কাছে যৌতুক দাবি করে 1 লক্ষ টাকা যৌতুক টাকা দিতে বাদীর মেয়ে অস্বীকার করে, বাদীর মেয়েকে মারপিট করে হত্যা করে। উজানে বর্ষণ আর পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারইনে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করায় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পানির চাপে ইউনিয়নের গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিংয়ের একটি অংশ ভেঙে গেছে। দুপুরের পর থেকে এসব এলাকায় পানি নামতে শুরু করেছে। তবে বেড়েছে নেত্রকোনার সবকটি নদ নদীর পানি। উবদাখালী নদীর পানি আজ সোমবার সকাল নাগাদ কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া সোমেশ্বরী, কংস, মগরা ও ধনু নদীর পানি বৃদ্ধি পেলেও তা এখনও বিপদসীমা ছাড়ায়নি। এদিকে পাহাড়ি ঢলে জেলা সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার রংছাতি, খারইনই, পাঁচগাঁও, রামনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চলে ঢলের পানি ঢুকলেও তা নামতে শুরু করেছে। শেরপুর শহরের থানা মোড় এলাকায় অগ্নিকাণ্ডে একটি প্রাইভেট কার সহ 4টি প্রতিষ্ঠান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও রেড ক্রিসেন্টের সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে একটি বাস কাউন্টার, 2টি ফুলের দোকান, একটি ডেন্টাল ক্লিনিক এবং একটি প্রাইভেট কার। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি প্রাইভেট কারের ইঞ্জিনে আগুন দেখতে পান। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশে প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বাস কাউন্টার থেকে হতে পারে। নওগাঁয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে জেলা প্রশাসন। দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের চত্বরে রুলার দিয়ে এসব ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আরিফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা। জানা যায়, গত 6 বছরে জেলার বিভিন্ন স্থান থেকে মাদক কারবারিদের কাছ থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। মামলার পর এসব মাদক মালখানায় রাখা হয়েছিল। পরবর্তীতে এসব ধ্বংস করা হয়। এ সময় জেলা ফায়ার সার্ভিসের টিম সহযোগিতা করে।
কক্সবাজারের রামুতে পুলিশের পৃথক অভিযানে ৬২,০০০ পিস ইয়াবা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচার ব্যবহৃত একটি স্লিপার বাস ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামু চা বাগান ও মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়। রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া এ বিষয়ে বিস্তারিত জানান। এছাড়াও হিমছড়ি পুলিশ ফাঁড়ির অপর অভিযানে একটি প্রাইভেট কার থেকে আরও ৩০,০০০ ইয়াবা সহ মোহাম্মদ হোসেন আলী নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বাছিরপুর এলাকায় প্রান্তিক পর্যায়ে কৃষক কৃষানীদের কৃষক কার্ডের অনলাইন নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক কার্ডের অনলাইন নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। জুড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান চুন্নু, পশ্চিম জুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার ABM জহুরুল ইসলাম। বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিরোধী দল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা জুলাই সনদকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে দিল্লিতে দাফন হয়েছে, ঠিক তেমনি যারা জুলাই চেতনা বিক্রি করবেন তাদের পরিণতি ভালো হবে না। নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে কারা বিদ্রোহ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বিরোধী দলকে দেশ ও জনগণের কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানান। এখন যদি বিএনপিকে প্রতিপক্ষ মানে ক্ষমতা যাওয়ার জন্য আপনারা জুলাই সনদকে আপনারা ইস্যু করেন, আমরা বলেন যে গণভোট গণরায় আমরা যদি বাস্তবায়ন না করি তাহলে আমরা মাঠে নামবেন এবং এই সরকারকে পদত্যাগ করে যে বাধ্য করবেন। আর যে মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করতে করতে তারা তাদের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে। আবার যদি কেউ আবার সেই জুলাই চেতনা বিক্রি করতে চান, বিক্রি করে দিয়ে তারা গোলাপানিতে মারছে, আপনাদের কিন্তু পরিস্থিতি ভালো হবে না। নড়াইলের লক্ষ্মীপাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বিশ্ববিদ্যালয়ের বৃক্ষের চারা রোপণ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক মুরাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন নড়াইল ২ আসনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মেহেরপুরের গাংনী উপজেলায় মৌসুমী প্রণোদনা বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ১০,২০০টি বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। তিনি বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা নিশ্চিত করলে পরিবেশ রক্ষা ও সরকারের সবুজায়নের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। আপনার মনে করেন এটা ইমানই দায়িত্ব। এই গাছটা যদি আপনি যত্ন সহকারে যদি তৈরি করতে পারেন, এটা সাবজায় জারিয়ার কাজ করবে। যতদিন গাছটা বেঁচে থাকবে ততদিন আপনি সব পাবেন। এই অনুভূতি নিয়ে আমরা আগামীতে এই গাছগুলো লাগাই, সেগুলো রক্ষণাবেক্ষণ করবো নিজ দায়িত্বে। তাহলে ওনাদের যে প্রধানমন্ত্রী বা সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা বাস্তবায়ন হবে। আমি সবাইকে অনুরোধ করবো যে যার যার জায়গা থেকে নিজেদের মতো করে আপনার গাছগুলো লালন পালন করবেন। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। সকালে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রুজেরি। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে সেখানে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সানুল ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহাবুল ইসলাম খন্দকার। শরীয়তপুর জেলার সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর বাজার দক্ষিণ পাশে নদী থেকে দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত মহল অবৈধভাবে ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর দুই তীরের ফসলি জমি মারাত্মক ভাঙনের ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে নদীর দুই পাশে গুরুত্বপূর্ণ পাকা সড়কও হুমকির মুখে রয়েছে। এতে পরিবেশের ওপরও
মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকাটি রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ড্রেজার বসে আমাদের কাছ থেকে অন্যায়ভাবে জমি নিতেছে। আমরা পুলিশের কাছে অভিযোগ করছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিতেছে না। নাম মুজাহিদ। আইন প্রশাসন কিছুই তারা মানে না। জেলা প্রশাসন দ্রুতভাবে আপনারা এটা বন্ধ করার করবেন, অনুরোধ করছি। ওই জায়গায় নদীতে জমিন সব বিলীন হয়ে গেছে। মুজাহিদ ড্রেজারটা বারবার কাটতেছে, না করা সত্ত্বেও শুনি না কিছুদিন আগে ওই কাজ করছে। 10 লাখ টাকার বেশি হইব মাটি মাইসে কয় যেন এই গাঙ্গে তো নহন 20 লাখ টাকার মাটি যাবে গাহান তো তোমার এই বাঘ জঙ্গল রাস্তা তুই যাইয়ে পারবো স্যার, এগুলো বলতেছে মাইসে। এই যে মানুষ যাইতে আছে আর বলতে আছে আমার তো আর লোক নাই। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘটিত আলোচিত সংঘবদ্ধ ডাকাতির রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এই ঘটনায় জড়িত 19 জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত 2টি ট্রাক জব্দ এবং লুণ্ঠিত বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। মুন্সিগঞ্জের জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম। তিনি জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন 2টি ট্রাক শনাক্ত করা হয়। পরে ট্রাকের মালিক, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে পর্যন্ত 19 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চলতি মাসের 10 তারিখে রাতে গজারিয়া থানার বালুয়াকান্দি দ্য জিয়া অ্যান্ড ব্রাদার্স নামক একটা কনস্ট্রাকশন সাইটে একটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছিল। সেখানে কনস্ট্রাকশন সাইটের কিছু মালামাল নিয়ে গেছে, 2 ট্রাক মালামাল। সেইটা সম্পর্কিত আমরা আজকে ব্রিফিং করব। এই ঘটনাটার পুরো রহস্য আমরা উদ্ঘাটন করেছি এবং এইটার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করেছি এবং ডাকাতির যে মালামাল, লুণ্ঠিত মালামাল, সেই লুণ্ঠিত মালামাল আমরা উদ্ধার করেছি। কুষ্টিয়ার ভেড়ামারা বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুমন সর্দার নামের ওই যুবক উপজেলার বাহিরচর ইউনিয়নের 16 দাগ এলাকার আফজাল সর্দারের ছেলে। সুমন সর্দার পেশায় একজন ব্যাটারি চালিত ভ্যান চালক। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জায়েদুর রহমান জানান, সুমন আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গাইবান্ধা নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও মানব পাচার প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গণ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার আয়োজন করে গণ উন্নয়ন কেন্দ্র। AWO ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় প্রমোটিং সেফ ইমাইগ্রেশন অ্যান্ড সোশিও ইকোনমিক রিইন্টিগ্রেশন প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। সভায় নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, আইনি সচেতনতা এবং বিদেশ ফেরত অভিবাসীদের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়। অনেক স্বপ্ন কিন্তু এই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তো সেই মানুষগুলো যখন অনেক করুণ গল্প ফেরত এসেছে, তারা তো প্রতারণার শিকার হয়েছে, তাদের একটা অভিজ্ঞতা। এখানে এই মাঝখানের যে সময়টা তাদের দুর্দিন গেছে সেই সময়টা, কারণ তাদের ঘর বাড়ি, ভিটেমাটি, তাদের সহায় সম্পদ সব কিছুই তারা নদীতে নিঃস্ব হয়ে গেছে। ময়মনসিংহে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রেদওয়ান হোসেন সাগর সহ নিহত সকল শহীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি। গতকাল বিকেলে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা শহীদ সাগরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামান রকুন ও মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ নূর নবী ভূঁইয়া এবং সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ ফরিদ আল সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা গ সার্কেলের ASP মেহেদি ইসলাম, রূপগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ বাসির উদ্দিন বাচ্চু।
আমরা কি ঢাকার সাথে থাকবো না রূপগঞ্জের সাথে থাকবো, আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। যার জন্য এই প্রশাসক নিয়োগের মধ্যে প্রমাণ হলো আমরা রূপগঞ্জ ইউনিয়ন নারায়ণগঞ্জ এক আসনের মধ্যে আমরা থাকতেছি ইনশাল্লাহ। যে এভিডেন্স পুলিশ দেয় একই সাথে আমার তথ্য মিলে গেলে আমরা এই বিষয়ে ম্যাক্সিমাম পানিশমেন্টগুলো নিয়ে থাকি, কারণ এদেরকে যদি আমরা পানিশমেন্ট না দেই আপনার সন্তানই একটা সময় নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সবারই এটা দায়িত্ব, যারা মাদক ব্যবসা করছে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা। চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর আজ জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন সহ আরও অনেকে। সাতক্ষীরায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের ম্যানগ্রোভ হল রুমে বাংলাদেশ নারী প্রগতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রকুনুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদে আইনশৃঙ্খলা রক্ষা, বাল্য বিবাহ নিরোধ, দুর্নীতি, মাদক, আত্মহত্যা ও ডেঙ্গু প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এ সময় থানা পুলিশের উপপরিদর্শক ফয়সাল হাওলাদার, ইউনিয়ন বিএনপি সভাপতি আমিনুর রহমান বুদো, প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সারওয়ার হোসেন উপস্থিত ছিলেন। লালমনিরহাটের আদিতমারি উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। দুপুরে আদিতমারি উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন লালমনিরহাট 2 আদিতমারি কালীগঞ্জ আসনের সংসদ সদস্য রকুনউদ্দিন বাবুল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস সহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ চত্বর, সদর উপজেলা ও পৌর এলাকার এসব প্রতিষ্ঠানের মাঝে ৬৮,৬৫,০০০ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায়, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানায়, জেলা পরিষদের পক্ষ থেকে জেলার মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ১১২টি প্রতিষ্ঠানের মাঝে প্রথম কিস্তির ৬৮,৬৫,০০০ টাকার চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। নড়াইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ডক্টর আব্দুল সালামের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জেলার বারুইপাড়া ব্রিজ, জিয়া খালের উন্নয়ন কাজ সহ বিভিন্ন উন্নয়ন সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন নড়াইল 1 আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল 2 আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, নড়াইল জেলা পরিষদের প্রশাসক মুস্তাফিজুর রহমান আলেক উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি প্রগতিশীল যুব সমাজের উদ্যোগে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখার জন্য আনা হয় বড় পর্দা। বিভিন্ন বয়সের মানুষের আগমনে এ যেন মিলন মেলার রূপ নেয়। খেলা দেখতে আসা ফুটবল প্রেমীদের মাঝে খাবার বিতরণ করা হয়। মোয়াজ্জেম হোসেন তপু ও মোহাম্মদ রাজিম মিয়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ মিরন মিয়া।
চট্টগ্রামে সুমেধানন্দ মহাথেরো ওয়েলফেয়ার মিশনের 3য় প্রতিষ্ঠাবার্ষিকী অভিষেক গুণীজন সংবর্ধনা স্মরণিকা প্রকাশ ও অভিধা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ আব্দুল মতিন ভুইয়া। অনুষ্ঠানে সব মানব কল্যাণ বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মোহাম্মদ জসিম উদ্দিনকে মানবতার দূতী উপাধিতে ভূষিত করা হয়। টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর জাতীয় উদ্যানের বন্যপ্রাণীদের জন্য ছিল এক নীরব মৃত্যুফাঁদ। খাবারের সন্ধানে বনাঞ্চলের এক পাশ থেকে অন্য পাশে যেতে প্রতিনিয়তই প্রাণ হারাতো বানর, হনুমান সহ বিভিন্ন বন্যপ্রাণী। সে প্রাণহানি ঠেকাতে বন বিভাগের উদ্যোগে নির্মাণ করা হয়েছে 5টি উড়ন্ত সেতু বা রোপওয়ে। এতে নিরাপদে সড়ক পারাপার হচ্ছে বন্যপ্রাণীরা। দর্শক, টাঙ্গাইল থেকে মোহাম্মদ রায়হান মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। ঘন সবুজে ঘেরা টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যান। এই উদ্যানের বুক চিরে চলে গেছে ব্যস্ত টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক। সড়কটি বনাঞ্চলকে দুভাগে বিভক্ত করায় খাবার ও বিচরণের জন্য রাস্তা পার হতে গিয়ে প্রায় প্রাণ হারাতো বানর, হনুমান, মেছো বিড়াল, গন্ধগোকুল সহ নানা প্রজাতির প্রাণী। বন্যপ্রাণীদের এই প্রাণহানি ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বন বিভাগ। মহাসড়কের গুরুত্বপূর্ণ 5টি স্থানে নির্মাণ করা হয়েছে বিশেষ উড়ন্ত সেতু বা রোপওয়ে। উড়ন্ত সেতু চালুর পর থেকেই সেখানে দেখা মিলছে বানর ও হনুমানের সরব উপস্থিতি। এদিকে তাদের নিরাপদ চলাচল দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। রাস্তা বরাবরে বানরদের অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। রোড অ্যাক্সিডেন্ট হয়তো অনেক বানর আছে, আপনারাও দেখবেন, হাত পা নাই। রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় দেখলাম এখানে বানর চলাচলের জন্য রাস্তার উপর দিয়ে কিছু রোডওয়ে তৈরি করছে। তো এটা দেখার জন্য মেইনলি আসছিলাম। আমি এখানে বাচ্চাদেরকে নিয়ে আসছি, তো এখানে মাঝে মাঝে আসা হয়। রাস্তার নিচ দিয়ে যদি বানর এরকম পারাপার করে, দেখা যায় গাড়ি ঘোড়া চলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো উদ্যোগটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। বানর দেখতে ভালো লাগে, আর মাঝে মাঝে একটু খাবার দেই। রাস্তা মধ্যে কোনো বানর অ্যাক্সিডেন্ট হয় না, উপরে যাতায়াত করে। ভবিষ্যতে উড়াল সেতু বৃদ্ধির পরিকল্পনা আছে বলে জানালেন বন বিভাগের এই কর্মকর্তা। বানর এবং হনুমান বিভিন্ন সময়ে রাস্তায় পারাপারের সময় দ্রুতগামী বাসের কিংবা ট্রাকের যানবাহনের নিচে পড়ে দুর্ঘটনা ঘটে। তো আমাদের এখানে পরীক্ষামূলকভাবে আমরা 5টা স্থাপন করেছি। ইতিমধ্যে কিছু কিছু সুফল আমরা পেতে শুরু করেছি। এইসব অঞ্চলে আরো স্থাপন করা যায়, সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণের ব্যতিক্রমী এই উদ্যোগ ছড়িয়ে পড়বে দেশের সব বনাঞ্চলে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। হাফিজা খানম জুথি, মাই টিভি।